আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজানা পৃথা। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। দ্বিতীয় দিনের মতো চলছে রাজুকের অভিযান। বনানীতে আগুনের ঘটনায় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা, বলছে পুলিশ। গণফোরামের সিদ্ধান্ত নিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার দাবি মোকাব্বির খানের। দেশের সব প্রতিবন্ধীর জন্য আগামী বাজেটে ভাতার ব্যবস্থা রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর। জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই, এরশাদের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ, বললেন রওশন এরশাদ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নকশা বহির্ভূত বহুতল ভবন শনাক্তে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে রাজুক। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বেশিরভাগ ভবনেই নকশার সাথে মিল পাননি রাজুক কর্মকর্তারা। সেগুলো অপসারণ করতে সময় দেওয়া হয়েছে। তবে ভবন মালিকদের অভিযোগ, রাজুক কর্মকর্তাদের জানিয়ে নির্মাণ কাজ হয়েছে, তখন বাধা দেওয়া হয়নি। চলমান অভিযান নিয়েও প্রশ্ন তোলেন তারা। অবশ্য ভবন নির্মাণকালে রাজুক কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়টি অস্বীকার করেছেন সংস্থার পরিচালক মামুন মিয়া। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। কলাবাগান থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, সেবা প্রত্যাশী মানুষ থানায় যাতে হয়রানির শিকার না হয় কঠোরভাবে তা মনিটর করা হচ্ছে। থানার সেবার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলে মনে করেন তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বনানী এফআর টাওয়ারের বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় জমির মালিক SMHI ফারুক ও ডেভেলপার তাজবিরুল ইসলামকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। তবে এ ঘটনার অন্যতম অভিযুক্ত রূপায়ণ গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খান সহ আরও কয়েকজন রয়েছে পলাতক। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এ বিষয়ে সাংবাদিকদের বলেন, চৌকাশ একদল গোয়েন্দা এ মামলার তদন্ত করছে। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন কেউ পার পাবে না। এজাহার নামে একজন আসামি দুর্ঘটনার আগে থেকেই বিদেশে রয়েছেন বলে জানান তিনি। তদন্তে যদি আসে, সে রাজুক বা কোথায় চাকরি করে, সে পুলিশ না পাবলিক না ব্যবসায়ী না ডেভেলপার না রাজুক, দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট। আমি বলেছি ব্যক্তি তার অবস্থা নির্বিশেষে যার অপরাধ প্রমাণিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সর্বোচ্চ মহল থেকে নিরপেক্ষভাবে কাজ করে দায়ীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আমাদের প্রতি নির্দেশনা আছে। এর আগে নগর পুলিশের এই অভিভাবক কলাবাগান থানার নতুন ভবনের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, থানা হচ্ছে মানুষের সেবা প্রাপ্তির জায়গা। এখানে এসে কেউ যাতে হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি। থানার সেবার মান আগের চেয়ে অনেক বেড়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, প্রযুক্তির মাধ্যমে থানাগুলোকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। থানায় গেলে যাতে মামলা যেটি যথাযথভাবে করতে পারে, পুলিশ সহায়তা যাতে সহজে পেতে পারে, এই জন্য আমরা ক্লোজ মনিটরিং করে প্রত্যেকটা থানায় কিন্তু সিসিটিভি দেওয়া আছে এবং এই সিসিটিভির কানেকশান আমার অফিসে আছে। আমি ইচ্ছা করলে সবসময়ের জন্য আমরা এই সফটওয়্যারে ঢুকে কলাবাগান থানায় বা ধানমন্ডি থানায় এই মুহূর্তে কী অবস্থা, ডিউটি অফিসারের সামনে কত লোক আছে, হাজার কজন লোক আছে, বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পারি। ডিএমপি কমিশনার আরও বলেন, মাদক ব্যবসায়ী সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক্ষেত্রে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা চান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর বনানীতে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার সবশেষ খবর। চপল, আমরা যেমনটি জানি যে রাজুকের দ্বিতীয় দিনের অভিযান চলছে, তো আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে? এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনটায়। এই কারণে কিন্তু অভিযান এখন কিছুটা বন্ধ আছে। সকাল থেকে এখন পর্যন্ত বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের 6টি ভবনের রাজুকের যে অনুমোদনের যে নকশা, সেই নকশা তারা দেখেছেন এবং 6টি ভবনের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু তারা দেখতে পেয়েছেন যে
যে অনুমোদনটা নেওয়া হয়েছিল ভবন নির্মাণের ক্ষেত্রে পরে কিন্তু সেটি কোনো না কোনোভাবে ব্যত্যয় ঘটানো হয়েছে। কোথাও ভবনের তলা বেশি করা হয়েছে, কোথাও সিঁড়ি যে থাকার কথা সেটি নেই, কোথাও আবার তাদের যে পার্কিং ব্যবস্থা সেটিও নেই। রাজউক কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে সমস্যাগুলো বা যে বিষয়গুলো চিহ্নিত হয়েছে সেই বিষয়গুলো সমাধানের জন্য ভবন মালিকদের সময় দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, এবং এই সময়ের মধ্যে যদি তারা তাদের যে সমস্যাগুলো সমাধান না করেন তাহলে পরবর্তীতে ভবন সিলগালা থেকে শুরু করে নকশা অনুমোদনের যে আইন আছে 1996 সালের, সেই আইন অনুযায়ী জরিমানা থেকে শুরু করে জেল জরিমানার বিধান আছে সেটি তারা করবেন। তবে ভবন মালিকরা যেটি জানিয়েছেন যে তাদের ভবনের কোনো ভবনের বয়স প্রায় 20 বছর বা 18 বছর 15 বছর, তারা যেটি জানিয়েছেন যে রাজুকের অনুমোদন নেওয়ার পর নির্মাণ করেছিলেন এবং তখন রাজুকের কর্মকর্তারা এসেছিলেন, দেখেছেন, তখন কিন্তু তাদের বাধা দেওয়া হয়নি এবং সে কারণেই ভবনগুলো দীর্ঘদিন পর্যন্ত এভাবেই আছে। এখন রাজুক কর্মকর্তারা যেটি বলছেন সরকারের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। তবে কেউ কেউ ক্যামেরার সামনে না বললেও আমাদেরকে জানিয়েছেন যে তখন রাজুকের যারা পরিদর্শক এসেছিলেন কেউ কেউ কিছু টাকা নিয়েও বলেছেন যে আসলে আপনাদের এই সমস্যা নিয়ে আপনারা চালিয়ে যেতে পারবেন। এখন তারা সেই সমস্যাটার সম্মুখীন হয়েছেন এবং এই যে অভিযান চালানো হচ্ছে, এত পরে কেন অভিযান চালানো হচ্ছে সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। আর একটি বিষয় যদি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি আমাদের বলা হয়েছে সেটি হচ্ছে যে রাজধানীতে আমরা দেখেছি যে আগেও যখন অভিযান চালানো হয়েছে তখন মালিকরা কিন্তু সমাধানের একটা ব্যবস্থা করেন। অর্থাৎ এখন রাজুক যে অভিযান চালাচ্ছে পুরো ঢাকা শহরে, এতে করে অনেক ভবনে আমরা দেখেছি যে তাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো সাময়িকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই সমস্যাটা সমাধানের যে সাময়িক চেষ্টা সেটি যেন পরে বন্ধ না হয়ে যায় সেটির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। অর্থাৎ অভিযান 15 দিন চলবে, এই 15 দিন পর যাতে এই ভবনগুলোর নিরাপত্তা আবারও অবহেলিত না থাকে সে বিষয়টি নিশ্চিত করার জন্য রাজুক যাতে মাঝে মাঝে অভিযান চালায় সেটি তারা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আর রাজুক কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে কোনো ভবনে তারা যখন অবৈধ অংশ চিহ্নিত করেছেন বা ব্যবস্থা নিতে যাচ্ছেন সেক্ষেত্রে কিছুটা বাধাও আসছে। তবে যেহেতু সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে আসলে কোনো ধরনের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না, সেক্ষেত্রে তারাও বলছেন যে এই অভিযানে আসলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পৃথা। চপল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে রাজুকের দ্বিতীয় দিনের অভিযানের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। চলে যাচ্ছে অন্যান্য খবরে। শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসন থেকে বিজয়ী গণফোরাম নেতা মোকাব্বির খান। দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। পরে সাংবাদিকদের মোকাব্বির খান বলেন দলীয় সিদ্ধান্ত নিয়েই তিনি শপথ নিয়েছেন। নিজেকে জাতীয় ঐক্যফ্রন্ট নয় গণফোরামের সংসদ সদস্য হিসেবেও দাবি করেন তিনি। এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য গণফোরামের বহিষ্কৃত নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ গত 7 মার্চ শপথ নেন। এবারের জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট 8টি আসনে বিজয়ী হয়, এর মধ্যে বিএনপি 6টি ও গণফোরাম পায় 2টি আসন। 100% দলের সিদ্ধান্ত। একটি গণতান্ত্রিক দলে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এটা আপনাদের সবার জানা আছে, সেইভাবেই সিদ্ধান্ত নিয়ে এসেছি। গণফোরামের সম্মতি মানে ডক্টর কামাল হোসেনের সম্মতি, ডক্টর কামাল হোসেনের সম্মতি মানেই গণফোরামের সম্মতি। দেশের সব প্রতিবন্ধীর জন্য আগামী বাজেটে ভাতার ব্যবস্থা রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি আরও বলেন, অটিজম আক্রান্তরা জাতির বোঝা নয়, তাদের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। দেশের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী 12 ধরনের প্রতিবন্ধিতা রয়েছে, যার মধ্যে একটি অটিজম। মূলত স্নায়ু বিকাশজনিত বৈচিত্র্যই অটিজম। দেশের মোট প্রতিবন্ধীদের মধ্যে অটিজম বৈশিষ্ট্য আছে 47,417 জনের। অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। এই দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজে প্রতিবন্ধীদের প্রতি সচেতনতা বেড়েছে, তাদের সুরক্ষায় আইন প্রণয়ন সহ সরকারের বাস্তবায়নকৃত নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। এবারে সেন্সাস রিপোর্টে এসেছে প্রায় 14 লক্ষের মতো আমরা পাচ্ছি প্রতিবন্ধী, অর্থাৎ প্রতিবন্ধী মানে অটিজম অথবা
দৃষ্টি প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী, এদেরকে আমরা কিন্তু যে ভাতাটা দিচ্ছি, আগামী যে বাজেট দেবো সেখানে যতগুলো আমরা এরকম প্রতিবন্ধী পাবো সকলের জন্য এই ভাতার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। আল্লাহ একটা মানুষকে এইভাবে তৈরি করেছে, তাকে তো অবহেলা করা কোনো সুস্থ মানুষের কাজ না। আমরা মানবতার কথা বলি, মানবাধিকারের কথা বলি, অনেক কিছু বলি, কিন্তু এই মানুষগুলির প্রতি আমাদের আরও সহানুভূতিশীল হওয়া উচিত, আরও দায়িত্বশীল হওয়া উচিত। প্রতিবন্ধীদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই যে এই পানিটা, এটা কারা তৈরি করে আপনারা জানেন? এটা কিন্তু প্রতিবন্ধীরা করে। দুর্ভাগ্য হলো যে আমার অফিসেও বলে বলে এই পানি ব্যবহারটা নিশ্চিত করা যাচ্ছে না। আমি যখন বলি আমার জন্য হয়তো কিছু পাঠায়, কিন্তু অন্য ব্র্যান্ডের পানি যথেষ্ট নিয়ে আসে। কিন্তু এটা যেহেতু আমাদের প্রতিবন্ধীরা করে, এর বোতলগুলির উন্নত মানের করা, ছোট ছোট বোতল করা, সেগুলো আমরা করে দিয়েছি। কিন্তু এটাকে বাজারজাত করার ক্ষেত্রে অতটা কিন্তু কারো আন্তরিকতার একটু অভাব দেখি। তো আমার অফিসে সবাই আছে, আমি আশা করি আজকের দিনের পরে সবাই এই পানি নেবে। এর আগে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সফল 5 ব্যক্তি এবং অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখা 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই বলে দাবি করেছেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ। জাতীয় যুব সংহতির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি করেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে দলের সবাই ঐক্যবদ্ধ রয়েছেন। সাবেক বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এই সময় সাম্প্রতিক সময়ের অগ্নিদুর্ঘটনা সম্পর্কে রওশন এরশাদ বলেন, সরকারকেই আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় উপনেতা। এই ধরনের একটি পরীক্ষিত সংগঠন সামনের দিকে আরো শক্তিশালী হোক, সামনে আরো এগিয়ে যাক এবং জাতীয় পার্টিকে সামনে ক্ষমতায় যাতে জাতীয় পার্টি যেতে পারে, তার জন্য যে নিয়মতান্ত্রিক আন্দোলন, তাকে সক্রিয়ভাবে আমাদের সঙ্গে সকলের সঙ্গে থাকুক। পার্টির ভিতরে দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বিভক্তি নাই, আমরা সবাই মিলে একই আছে। আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান যে নির্দেশ দেবে সেই নির্দেশই আমরা মেনে নিব। জাতীয় পার্টি শাসন আমল যদি আবার ফিরিয়ে আনতে হয় তাহলে কিন্তু পার্টিকে আরো বেশি শক্তিশালী করতে হবে এবং সংগঠিত করতে হবে। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি সহ 9 দফা দাবিতে 72 ঘণ্টার ধর্মঘট পালন করছেন খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও নারায়ণগঞ্জের পাটকল শ্রমিকরা। এছাড়া সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধের 4 ঘণ্টা কর্মসূচি পালন করেন তারা। ফলে সারা দেশের সাথে জেলাগুলোর যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইভা। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন সহ অন্যান্য দাবি আদায়ে সকাল 6টা থেকে 72 ঘণ্টা ধর্মঘট পালন করছে খুলনা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। পাটকল শ্রমিক লীগের ডাকে মিলের উৎপাদন বন্ধ করে প্রায় 50,000 শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়। সকাল 8টা থেকে 4 ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন। ফলে সারা দেশের সাথে জেলার যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে নওয়াপাড়া শিল্প এলাকায় প্রায় 1 কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুমকি দিয়েছেন শ্রমিক নেতারা। আর 9 সপ্তাহ ধরে আমরা বিল পাই না, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রয়েছি। আমরা গলায় দড়ি দেওয়া যায়, উপায় নাই আমাদের। আমাদের মজুরি কমিশন বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আমাদের হাত ছাড়বো না। আমরা রাস্তায় নেমেছি আমাদের অধিকারের জন্য। আমরা এই 9 দফা দাবি না করে ঘরে উঠবো না। এদিকে একই দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিক কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 6টা থেকে 72 ঘণ্টা ধর্মঘট কর্মসূচি শুরু করে তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা অক্সিজেন মুরাদপুর সড়ক ও চট্টগ্রাম নাজিরহাট রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকরা জানান, বেসরকারি প্রতিষ্ঠানগুলো লাভে থাকলেও অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে লোকসান দেখানো হচ্ছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। একই কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের ডেমরায় সরকারি পাটকল করিম জুট মিল এবং লতিফ বাওয়ানি জুট মিলের শ্রমিকরাও 72 ঘণ্টা ধর্মঘট পালন করছেন। এই দুই জুট মিলের প্রায় 7,000 শ্রমিক 9 দফা দাবি বাস্তবায়নে সকাল থেকে আদমজি ডেমরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। একই দাবিতে কর্মসূচিতে যোগ দিয়েছেন রাজশাহীর পাটকল শ্রমিকরাও। রোকসানা ইফা, এটিএন বাংলা।
পহেলা বৈশাখকে সামনে রেখে চাহিদা অনুযায়ী কাপড়ের যোগান দিতে ব্যস্ত সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। তাঁত কাপড়ের জন্য প্রসিদ্ধ বেলকুচি, চৌহালি, উল্লাপাড়া এবং শাহজাদপুরের কারখানাগুলো বিভিন্ন ধরনের নকশা দিয়ে চলছে বৈশাখী শাড়ি তৈরির কাজ। বুননে বুননে ফুটে উঠছে বৈশাখী সাজ। দিনরাত কারিগররা কাজ করছেন বৈশাখী উৎসবকে আরও প্রাণবন্ত করতে। গুণগত মান ভালো হওয়ায় জেলায় কাপড় কিনতে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা। এবার বৈশাখী শাড়ির চাহিদা একটু কম বলে জানিয়েছেন কারখানা মালিকরা, তবে আর কয়েকদিন পর বিক্রি বাড়ার ব্যাপারে আশাবাদী তারা। এই শিল্পের প্রসারে সহজ শর্তে ব্যাংক ঋণের পাশাপাশি সরকারি সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। আগের মতো মানুষের অত উৎসাহ নাই, মানে আস্তে আস্তে এটা কমে যেতেছে। বেচা কেনা থাকলে হয়তো আমরা কাজ করতাম রাত দিন খেটে। আমি আসছি রাঙামাটি থেকে শাড়ি কেনার উদ্দেশ্যে, বেলকুচি আসছি। এখানে যে বৈশাখী শাড়িগুলো আমাদের এখানে চাহিদা আছে। এবছর অনেকেই বলছেন ব্যবসা একটু মন্দা, সেটা আমাদের সামনে আরো সময় রয়েছে। আমরা আশা করব যে এই সময়ের মধ্যেই এটা কাটিয়ে উঠবে এবং স্বাভাবিকভাবেই এগুলি আবার দেশে এবং বাইরে রপ্তানি হবে। এবারে জানাবো শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির অস্তিত্ব নিয়ে বিনিয়োগকারীদের মাঝে শঙ্কা দিন দিন বাড়ছে। তালিকাভুক্তির পর থেকে এসব কোম্পানি নানা ধরনের সমস্যা দেখিয়ে টানা বছরের পর বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে না। ইতিপূর্বে দীর্ঘদিন ধরে লভ্যাংশ না দেয়া, উৎপাদনে না থাকা 24টি কোম্পানি পরিদর্শন এবং 4 কোম্পানিকে তালিকাচ্যুতির সিদ্ধান্ত নেয় ডিএসএ। এর আগে রহিমা ফুড এবং মডার্ন ডাইংকে ডিএসসি থেকে তালিকাচ্যুত করা হয়। এদিকে টানা লোকসানে ঋণ ও দায়ের পরিমাণ সম্পদের তুলনায় আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় দেউলিয়ার পথে রয়েছে বেশ কিছু কোম্পানি। এতে বিনিয়োগ হারানোর আশঙ্কায় রয়েছে বিনিয়োগকারীরা। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাফার রিফ্যাক্টরিজ, দুলামিয়া কটন, আইসিবি ইসলামী ব্যাংক, মেঘনা পেট, শ্যামপুর সুগার, ঝিল বাংলা সুগার মিলস, ইমাম বাটন, জুট স্পিনার্স এবং সমতা লেদার। পুঁজিবাজারে আসছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স SBSE ব্যাংক লিমিটেড। ফিক্সড প্রাইস পদ্ধতিতে বাজারে আসতে ইস্যু ম্যানেজার হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। আইপিওর মাধ্যমে বাজার থেকে 200 কোটি টাকা উত্তোলন করা হবে। সর্বশেষ হিসাব অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 84 পয়সা। ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন 565 কোটি টাকা। আইবিডিসি ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিয়ে হিসাবে পাঠানো হয়েছে। সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য 7% নগদ ও 8% বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ, যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়। কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে শেয়ার হোল্ডারদের বিয়ে হিসাবে পাঠানো হয়েছে। হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী 9 এপ্রিল দুপুর 2:45 অনুষ্ঠিত হবে। সভায় 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল 2 টাকা 14 পয়সা, সম্পদ মূল্য ছিল 79 টাকা 86 পয়সা। ঝিনাইদহে নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে জেলার 21টি বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষকেরই নেই BSED প্রশিক্ষণ। ফলে প্রচলিত পদ্ধতিতেই শিশুদের পাঠদান করা হচ্ছে। অটিজম কিংবা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মান নিয়েও রয়েছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে স্কুলকে ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। আমার প্রশিক্ষণ নেওয়া হয় এখন। অটিজমদের কিভাবে শিক্ষা দিতে হবে, কিভাবে ওদের যত্ন নিতে হবে, এটা প্রশিক্ষণ নয়, আমরা নিজ উদ্যোগেই যতটুকু সম্ভব চেষ্টা করছি। সরকারি নীতিমালা অনুযায়ী এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠিত হচ্ছে কিনা এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আসলে খতিয়ে দেখার বিষয়। জেলাতে আমাদের 26,908 জন প্রতিবন্ধী রয়েছে। এই বিদ্যালয়গুলোতে কোনো ধরনের BSED ডিগ্রিধারী কোনো শিক্ষক নেই। যে এক শ্রেণীর প্রতারক মানুষ তাদের স্বার্থসিদ্ধির জন্য অটিস্টিক স্কুল, প্রতিবন্ধী স্কুল, সমাজ উন্নয়ন স্কুল এ ধরনের নাম করে প্রশিক্ষণবিহীন লোকদেরকে দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে এবং এই ধোঁকাবাজি বন্ধ করার জন্য আমরা চেষ্টা করছি। জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ঢাকা সাভারে জনপ্রিয় হয়ে উঠছে পোল্ট্রি ব্যবসা। এ ব্যবসা করে অনেকেই আর্থিকভাবে সচ্ছল হয়েছেন। ব্যবসায় সফলতা অর্জনের মধ্য দিয়ে তারা ভূমিকা রাখছেন দেশের অর্থনীতিতে। উপজেলার ঝাউচর গ্রামে সৌরভ পোল্ট্রি খামারের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম একজন সফল ব্যবসায়ী। 12 বছর আগে ফার্মে লেয়ার জাতের 1000 মুরগি পালনের মাধ্যমে ব্যবসা শুরু করেন তিনি। পরিশ্রম, অধ্যাবসায় আর মেধাকে কাজে লাগিয়ে এখন তিনি সফল। শহীদুলের সফলতা দেখে স্থানীয় অনেকেই এখন এই ব্যবসায় ঝুঁকছেন। এতে বাড়ছে কর্মসংস্থান। তবে ন্যায্য দামের পাশাপাশি রোগবালাই মোকাবেলা সহ অন্যান্য ক্ষেত্রে সরকারি সহযোগিতা চান পোল্ট্রি ব্যবসায়ীরা। করতেছি 5 বছর ধরে, ভালো বেতন পাই, আমার সংসার ভালোভাবেই চলে। প্রায় 12 বছর ধরে করতেছি। 12 বছরের মধ্যে আগে কম বেশি লাভ হয়েছে, অনেক লাভ হয় না। কারণ লাভ হয় না, কারণ এখন বাচ্চার দাম বেশি, আপনার খাদ্যের দাম বেশি। তাদেরকে যদি সরকারিভাবে বা বেসরকারিভাবে বা স্থানীয়ভাবে কোনো সংস্থা প্রতিষ্ঠান সহযোগিতা করে, তাহলে আগামীতে তারা এই শিল্পটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। আন্তর্জাতিক সংবাদ। চতুর্থ দফায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সব প্রস্তাব পার্লামেন্টে নাকচ হওয়ায় ব্রেক্সিট ইস্যুতে বড় ধরনের রাজনৈতিক অচল অবস্থায় পড়েছে যুক্তরাজ্য। এই অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভায় টানা 5 ঘন্টার আলোচনার প্রস্তুতি নিচ্ছেন থেরেসা মে। এর আগে পার্লামেন্টে ভোটাভুটিতে ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব দেন তিনি। এর আগে মাত্র 3 ভোটে প্রত্যাখ্যাত হয় ইউরোপীয় ইউনিয়নের সাথে কাস্টমস ইউনিয়ন গঠনের বিষয়টি। পুনরায় গণভোটের প্রস্তাব পাশ না হলেও দেখা গেছে এই প্রস্তাবের পক্ষে তুলনামূলক বেশি সমর্থন ছিল এমপিদের। বিশ্লেষকরা বলছেন আগামী 12 এপ্রিল পরিকল্পনা ছাড়া ব্রেক্সিট বাস্তবায়নের সম্ভাবনাই এখন বেশি, যদিও অনেকেই বলছেন এই সময়সীমা আবারও বাড়াতে পারে ইইউ ও ব্রিটেন। ভারতের লোকসভা নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহারের অভিযোগে বিরোধী দল কংগ্রেসের সাথে সংশ্লিষ্ট 687টি পেজ ও অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ভারতের প্রায় 30 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন, যা বিশ্বের সবচেয়ে বেশি। ফেসবুক কর্তৃপক্ষ বলছে তাদের তদন্তে ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে পোস্ট, ছবি এবং ভিডিও ছড়িয়ে উত্তেজনা বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে। তবে কি পোস্ট করা হয়েছে তার ভিত্তিতে নয়, বরং অ্যাকাউন্ট ব্যবহারকারীদের পরিচিতি নিয়ে বিভ্রাট থাকায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। একই অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু পেজ এবং অ্যাকাউন্ট বন্ধের অভিযান চালাচ্ছে ফেসবুক। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কুমিল্লায় দেশের প্রথম ব্ল্যাক বিউটি টমেটো চাষে সফল হয়েছেন কৃষক জামিল আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে চারা এনে গত বছর শুধু একটি মাত্র ব্ল্যাক বিউটি টমেটোর চারা রোপণ করেন লালমাই উপজেলার জামিল। ফলন দেখে ওই গাছ থেকে বীজ নিয়ে এবছর এই টমেটোর চাষ করেছেন তিনি 16 শতক জমিতে। প্রতিটি গাছ থেকে টমেটো পাচ্ছেন অন্তত 7 কেজি। কৃষিবিদরা বলছেন দেশি টমেটোর চেয়ে গুণগত মান ভালো হওয়ায় আমেরিকান এই জাতের টমেটো চাষ ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। ওটা নিয়ে মানে বিটি করতে হবে, বিটি করিয়া এরপরে চারা একটু বড় হইলে মানে এরপরে ক্ষেত্রের আবাদ করিয়া এরপরে এটা লাগাইতে হয়। এই টমেটোটার বৈশিষ্ট্য হলো এটা খেতে সুস্বাদু, এটা ফলনও অনেক বেশি, এটা পানির পরিমাণ কম থাকার কারণে এটা সহজে পচে না, গলে না। এবং এটা যদি আমরা করি, আমাদের দেশের কৃষকরা এই কালো টমেটোটা চাষ করে, তাহলে অন্যান্য চলমান টমেটোর চেয়ে এই ব্ল্যাক বিউটি টমেটোতে কৃষকরা উপবান হবে। আমাদের দেশের মানুষও এটা, যেহেতু এটা অনেক সুস্বাদু, মানুষও এটা খেয়ে তৃপ্তি পাবে। এই টমেটোটা যদি কৃষকগণ করে, তাহলে একদিকে কৃষকগণ যেমন লাভবান হবে, এদেশের কৃষিতে একটি নতুন মাত্রা যোগ হবে, পাশাপাশি এটিতে কিন্তু পুষ্টির যে উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়ানিন আছে, যার কারণে যারা এটার ভোক্তা তারাও কিন্তু লাভবান হবে। পার্টেক্স খেলার খবর। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ঈশ্বর বলাটা অপবিত্র বলে মনে করেন পোপ ফ্রান্সিস। স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অনেকেই মেসিকে ঈশ্বর মনে করেন, কিন্তু তিনি তা বিশ্বাস করেন না।
এমন তুলনা হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে ভক্তরা বলতে পারেন মেসির খেলায় তারা আনন্দ পান, কিন্তু কোনো মানুষকে ঈশ্বরের সাথে তুলনা পবিত্রতার লঙ্ঘন বলেই মত পোপের। তবে তিনি যে বার্সেলোনা সুপারস্টারের একজন বড় ভক্ত তাও স্বীকার করেন আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস। তার মতে মেসির খেলায় মুগ্ধ হয়ে অতি প্রশংসা করতে গিয়ে ভক্তরা এমনটা করেন। নিউক্যাসল ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটসে বলের দখল আর আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্সেনাল। তবে গত ডিসেম্বর থেকে প্রতিপক্ষের মাঠে জয় না পাওয়া নিউক্যাসলের অতিরিক্ত রক্ষণাত্মক মেজাজের কারণে গোল পেতে সমস্যা হয় গানারদের। 12 মিনিটে একবার অফসাইডের কারণে বঞ্চিত হলেও 30 মিনিটে আর্সেনালকে 1-0-তে লিড পাইয়ে দেন অ্যারন র্যামসে। দ্বিতীয়ার্ধে দুদলই বেশ কটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে ম্যাচের 7 মিনিট বাকি থাকতে ফরাসি তারকা আলেকজান্ডার ল্যাকোজেডের গোলে জয় নিশ্চিত করে উনাই এমিরের দল। 31 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহ্যামের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে আর্সেনাল। সংবাদ শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। দ্বিতীয় দিনের মতো চলছে রাজুকের অভিযান। বনানীতে আগুনের ঘটনায় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা, বলছে পুলিশ। গণফোরামের সিদ্ধান্ত নিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার দাবি মোকাব্বির খানের। দেশের সব প্রতিবন্ধীর জন্য আগামী বাজেটে ভাতার ব্যবস্থা রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর। জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই, এরশাদের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ, বললেন রওশন এরশাদ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।